এ সাদিক। খেলা থামিয়ে পেছন ফিরে তাকালো সবাই। মাঠের মধ্যে রাহিমকে দেখে হকচকিয়ে গেল রাইকা। তার উপর আবার রাহিম খালি গায়ে। রাইকাকে দেখে চটজলদি টি শার্ট পরে নিল। এখানে রাহিম থাকবে সেটা ভাবতেই পারেনি সে। যদি জানতো এখানে তার বড় দুশ্মন আছে তাহলে মাঠের ত্রিসীমানাও পার রাখত না। খেলা বন্ধ করে দিল সাদিক। সবাই চলে যাচ্ছে যে যার মতো। রাইকার সামনে এসে সাদিক বলল, খেলা তো শেষই হচ্ছিল প্রায়, তুমি এখানে এসেছো কেন? কিছুটা দূরে দাঁড়িয়ে রাহিম অন্যদিকে তাকিয়ে আছে। রাইকা তাড়া দিয়ে বলল, ছোট আম্মু পাঠিয়েছে, জলদি চল। তুমি যাও, আমরা আসছি। রাইকা চুপচাপ হাঁটা ধরল। পেছন পেছন সাদিক আর রাহিম আসছে। সাদিকের কাঁধে হাত রেখে রাহিম আস্তে করে বলল, আচ্ছা সাদিক, ওনার চেহারাটা কি এমন রাগি রাগে? বুঝতে না পেরে সাদিক বলল, কার চেহারা ভাইয়া? মিস রাইকা। ও আপু, না না, আপু তো রাগি না ভাইয়া, তবে যখন প্রয়োজন পড়ে তখনই রাগ করে। এছাড়া আপু সবসময় ফুরফুরে মেজাজে থাকে, ভীষণ ভালো মনের আপু। অদ্ভুত হেসে রাহিম বলল, ও আচ্ছা, অনেক ভালো। হ্যাঁ, আপু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট জানেন, ছোট থেকে এখন অবধি তার রেজাল্ট খারাপ আসেনি। বাহ, দারুণ তো। তবে আপুর জীবনে বিশাল একটা আফসোস আছে। আফসোস? ভাইয়া, সবকিছু তো ঠিকই আছে, তবে আফসোস কিসের? আপুর আফসোস তার উচ্চতা নিয়ে, মাত্র 5 ফিট, কিন্তু তার চাওয়া ছিল 5 ফিট 4 ইঞ্চি বা 5 ইঞ্চি। খারাপ কিসে? ভালোই তো আছে। আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, এসব নিয়ে আফসোস করতে নেই। তার ইচ্ছে আর কি। বুঝেছে। বাকিটা পথ চুপচাপ এলো। রাহিম বাড়িতে আসার পর রফিকুল ইসলাম এবং আব্দুল রহমানের সাথে পরিচয় করিয়ে দিল। রফিকুল ইসলাম বেশ প্রশংসা করলেন রাহিমের এবং তার কাজের। সবাই একসঙ্গে সকালের নাস্তা করতে বসলো। রাইকা তার বাবার সাথে বসেছে। রাহিমা, পাবেল, সাদিক একসঙ্গে বসেছে। রফিকুল ইসলাম খেতে খেতে পারভিন বেগমকে উদ্দেশ্য করে বললেন, চেষ্টার কোনো কমতি ছিল না ভাবিজান, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। ভাইজান নেই, তার অবর্তমানে আমাদের দুই ভাইকেই সব কিছুর দায়িত্ব নেওয়া উচিত ছিল। এত কষ্ট করে চেষ্টা করলাম 2 দিন ছুটি নেওয়ার, কিন্তু পারলাম না। আমাদের ভাইপো হয়তো অভিমান করেছে, কিন্তু আমাদের হাত পা বাঁধা। পারভিন বেগম হেসে বললেন, তোমাদের ভাইপো অভিমান করেনি, তবে বারবার বলছিল যদি মেঝো আব্বু ছোট আব্বু থাকতো তাহলে আমার কোনো চিন্তা থাকতো না। তবে তোমরা দূর থেকে যতটুকু করেছো সেটা কম নয় ভাই। সবচেয়ে আনন্দের বিষয় হলো আজ সবাই একত্রিত হতে পেরেছি। জি ভাবিজান। সবাই খাওয়া শেষ করল। কিছু কাজ অসম্পূর্ণ ছিল, সেগুলো সম্পূর্ণ করে নিলেন রফিকুল ইসলাম এবং তার ছোট ভাই আব্দুল রহমান। বাড়ির সামনে বিশাল বড় দুটো আম গাছ। গাছের ঠিক নিচেই বসার জন্য টং পেতেছে। গরমকালে সবাই যখন বাড়িতে আসে তখন ওখানে সবাই মিলে বসে গল্পগুজব করে আর ঠান্ডা বাতাস উপভোগ করে। রেখা বেগম কল করায় রাহিম ফোনটা নিয়ে টঙের ওপর পা ঝুলিয়ে বসে মায়ের সাথে কথা বলছে। জরুরি একটা কথা বলার ছিল ছেলেকে। ছেলের সঙ্গে জরুরি কথা শেষ করে রেখা বেগম প্রশ্ন করলেন, তখন সেই মিষ্টি কণ্ঠের মেয়েটা কে ছিল রাহিম? রাহিম কিছু না ভেবে পাল্টা প্রশ্ন করল, কোন মেয়ে মা? যার সাথে আমার কথা হয়েছে সকালে। কি যে মিষ্টি করে কথা বলে মেয়েটা, হয়তো দেখতেও ভীষণ মিষ্টি, তাই না? আমার খুবই ভালো লেগেছে। কি বলছো তুমি মা? সকালে কার সাথে কথা বলেছ? আর তুমি কখন কার সাথে কথা বলো তা কি আমি জানি? বলো তো। তোমার ফোন থেকেই তো কথা হয়েছে। তুমি ভালো করে জানো মা, আমার ফোন কাউকে ধরতে দেয় না, আর মেয়ে মানুষদের দূরেই থাকুক। কিন্তু তার সাথে কথা বলেছি আমি। তোমার বিশ্বাস না হলে কল লিস্ট চেক করে দেখো। সকালে তোমাকে কল করেছিলাম, তখন সেই মেয়েটি কল রিসিভ করেছিল। তবে বেশি একটা কথা বলতে পারিনি। তার নাম জিজ্ঞেস করব এমন সময় ফোনের চার্জ শেষ হয়ে ফোনটাই বন্ধ হয়ে গিয়েছিল, তার জন্য আর কথা হয়নি। কিন্তু কি অনুমতি ছাড়া কিভাবে কারো জিনিসে হাত দিতে পারে? সে যথেষ্ট সভ্য। আমি বারবার কল করছিলাম বলে রিসিভ করেছে এবং আমার কাছে ভুল স্বীকার করে মাপ চেয়েছে। তুমি তাকে মন্দ কিছু বলো না, এটা মায়ের অনুরোধ। আমি দেখছি মা, তুমি সাবধানে ঘুরে এসো, ঠিক আছে?
ঠিক আছে বাবা। ফোন রাখলো রাহিম। কল লিস্ট চেক করে দেখলো আসলেই সকালে কথা বলেছে কেউ, কিন্তু কে কথা বলেছে? রুমু, রাইকা আর আখি আছে এ বাড়িতে। রুমু কখনোই এভাবে কারো ফোনে হাত দেবে না। আখি, সে এরকম করবে না শিওর। বাকি রইল রাইকা, সে তো রাহিমকে সহ্যই করতে পারে না, তাহলে তার জিনিসে হাত দেবে কিভাবে? গভীরভাবে ভাবছে রাহিম, কিন্তু কোনো সমাধান নেই। হঠাৎ কারোটাকে ভাবনা থেকে বেরিয়ে এলো সে। ডান দিকে টাকাতেই দেখতে পেল আখি দাঁড়িয়ে আছে। রাহিম কিছু বলার আগেই সে বলল, ভাইয়া, আপনাকে পাভেল ভাইয়া ডেকেছে। তুমি যাও, আমি আসছি। আখি উঠানের দিকে পা বাড়াতেই কিছু একটা মনে করে রাহিম পেছন থেকে বলল, আখি, 1 মিনিট দাঁড়াও তো। দাঁড়ালো আখি। টক থেকে নেমে আখির মুখোমুখি গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করো না। জি করেন, সমস্যা নেই। সকালে আমি আর সাদিক যখন বাইরে ছিলাম তখন সাদিকের ঘরে কে ঢুকেছিল? আখি থতমত চেহারা করে বলল, কেন ভাইয়া, কিছু হারিয়েছে আপনার? না না, সেরকম কিছু না। আমি জাস্ট এতটুকু জানতে চাচ্ছি কে ঢুকেছিল। আসলে ভাইয়া, বাড়িতে তো অনেক মানুষই আছে, কে কখন ঘরে ঢুকেছে সেটা তো বলতে পারবো না। অনেকের কথা বাদ দাও, তুমি কাউকে দেখেছো কিনা সেটা বলো। কোনো মেয়ে ঢুকেছিল? বেশি সময় নিল না আখি, গড়গড় করে বলতে শুরু করলো, হ্যাঁ ভাইয়া, সকালে আমি আর রাইকাপু গিয়েছিলাম। আমি ভেতরে যাইনি, দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে চলে এসেছিলাম। কিন্তু ভাইয়া, আমার কিংবা রাইকাপুর খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। সাদিকের ঘরে গোছাতেই গিয়েছি আমরা। তুমি ঘর গোছানো শেষ পর্যন্ত থাকো না ওনার সঙ্গে? না ভাইয়া। ঠিক আছে, যাও তাহলে। আর কিছু না বলে চলে গেল আখি। এবার হিসাব মিলল রাহিমের। উঠানে এসে এদিক ওদিক দেখলো, কোথাও সে নেই। ছোট্ট করে শ্বাস ছেড়ে ঘরে ঢুকে গেল রাহিম। পাবেল বিছানার উপর বসে ফোন দিচ্ছে। নিঃশব্দে তার সামনে গিয়ে বসে বলল, ডেকেছিস আমাকে? পাবেল ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে রাহিমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ডেকেছি তো। বল তাহলে। মাইমের সাথে কি চলে তোর? আচমকা এমন প্রশ্নে হতভম্ব হয়ে গেল রাহিম। কি বলবে বুঝতে পারছে না। কি চলে মানে কি চলবে তার সাথে? বিয়েতে এসে মাত্র তার সঙ্গে দেখা, এর মধ্যে কি চলতে পারে? ঘাড় ঘুরিয়ে নিয়ে রাহিম বলল, ওই মেয়ের মতো তোর মাথাটাও গেছে বলছিস? এটা কোনো কথা? তার সাথে আমার কি চলবে? আমরা কি দীর্ঘদিনে পরিচিত না? গতকালের প্রথম দেখা, আমি নিশ্চিত তার মানসিক সমস্যা আছে। পাবেলের হাসি মাখা মুখটা বন্ধ হয়ে গেল। বন্ধুর দিকে চোখ পাকিয়ে বলল, তুই আমাকে পাগল বললি? পাগল কোথায় বললাম? এই তো এক্ষুনি বললি। আরে ইয়ার, আচ্ছা বাদ দে, তুই কি বলছিলি যেন? কথা বলতে বলতে কখন রাহিমের দিকে ঝুঁকে গিয়েছিল তা জানে না সে। এবার সোজা হয়ে বসে হালকা গলা খাকারি দিয়ে বলল, মাহি তোকে পছন্দ করে, ও তোকে ভীষণ ভালোবাসে। তোর কন্ট্যাক্ট নাম্বার নেওয়ার জন্য রোজির মাথা খারাপ করে দিচ্ছে। আরও কি সমস্ত কাজ করছে তুই বিশ্বাসও করতে পারবি না। তাতে আমার কি? যাচ্ছে হয় করুক, আমি এটা বুঝতে পারছি না। ওনাকে মানসিক হাসপাতালে না রেখে এভাবে বাড়িতে রেখেছে কেন? তুই কি সিরিয়াসলি ভেবে নিয়েছিস মাহি পাগল? তো কি? ও একদম ঠিক আছে। রোজি তোর নাম্বার চাচ্ছে মাহিকে দেওয়ার জন্য, দিব? ইম্পসিবল, কখনো এটা করবি না প্লিজ। আমি ওনাকে চিনি না, ওনার সম্পর্কে জানি না। গতকাল দেখা হলো, অনিচ্ছাকৃত কিছু কথা হলো। ভাবির কাজিন হয় মেবি। নিজে গড়গড় করে সবকিছু বলল। গায়ে পড়া মেয়ে একটা, বিরক্তিকর আচরণ। পাবেল মাথা নিচু করে রইল। রাহিম খানিকক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, বুঝতে পারছি না উনি আমার খোঁজ কিভাবে পেল। আমাকে নাকি মাঝখানে ধরে ফলো করছে, মাথায় ঢুকছে না কিছু। পাবেল মাথা তুলে মুখে এক অদ্ভুত হাসি টেনে বলল, শুনবি কিভাবে পেয়েছে? অতি আগ্রহ নিয়ে রাহিম বলল, হ্যাঁ হ্যাঁ বল। প্রায় 2 মাস আগের ঘটনা। রোজির সঙ্গে যখন আমার এঙ্গেজমেন্ট হয় তখন রোজি তোকে দেখতে চেয়েছিল, তাই আমি ছবি দিয়েছিলাম। সে সময় রোজির পাশে মাহি ছিল, সেও তোকে দেখেছে আর পাগল হয়েছে। তারপর আমার ফেসবুক অ্যাকাউন্ট ঘেটে ঘেটে তোর অ্যাকাউন্ট বের করেছে। তোর সাথে কথা বলার চেষ্টাও করেছে প্রচুর, কিন্তু তুই রিপ্লাইই করিসনি। পাবেলের কথা শুনে আহাম্মকের মতো তাকিয়ে আছে রাহিম। কি বলবে খুঁজে পাচ্ছে না।
তবে ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ হচ্ছে তার। একজন মেয়ে মানুষ কিভাবে এরকম করতে পারে? মেয়েদের নাকি লজ্জা বেশি, কিন্তু এই মেয়ের মধ্যে তো তেমন কিছুই নেই। রাহিম বসা থেকে উঠে দাঁড়ালো, কণ্ঠে ঝাঁজ ঢেলে বলল, আমি আজ রাতে ঢাকায় ফিরবো। ভীষণ বিরক্ত লাগছে এসব। আরে ভাই, সামান্য একটা মেয়ে মানুষের জন্য তুই ঢাকায় ফিরবি? ভয় পাস নাকি? ধুর, ভয় পাওয়ার মতো কিছু নেই, তবে মেয়েটা খুবই ডেঞ্জারাস। মানুষজনের সামনে গা ঘেঁষে কথা বলতে আসেন, ব্যক্তিত্বহীন নারী। রাগ করিস না, আমি রোজিকে বলবো, তারপর সে মাইকে বুঝিয়ে বলবে, যাতে তোকে আর বিরক্ত না করে। চুপ করে দাঁড়িয়ে রইল রাহিম। পাবেল প্রসঙ্গ পাল্টে বলল, আন্টি কল করেছিলেন, কতবার তোকে বললাম আন্টিকে সঙ্গে করে নিয়ে আয়, কিন্তু আমার কথা শুনলিই না, মানুষটাকে একা একা রেখে এলি। আসার জন্য বলেছিলাম, মাও আসতে চেয়েছিল, তবে স্কুলে কিছু ঝামেলার কারণে আসতে পারেনি। খানিকক্ষণ আগেই কথা হলো, স্কুলের ঝামেলা শেষ হয়েছে, আগামী 2-1 দিনের মধ্যে পিকনিকে যাবে, সে ব্যাপারেই বলল। সত্যি কথা বলতে মায়ের ভাগ্যে নেই তোর বিয়েটা। এটা কারেক্ট বলেছিস, কোনো কিছু ভাগ্যে না থাকলে এরকমই হয়। আচ্ছা, আমি একটু বাইরে যাচ্ছি, থাক। বাইরে? হুম, চিনিস তুই? সাদিক আছে। জলদি ফিরে আসবি। ওকে। ঘর থেকে বেরিয়ে গেল রাহিম। উঠানে আসতেই নজরে পড়ল একজন। সে ঘরের দিকে যাচ্ছে তার, আর রাহিম বাইরের দিকে। আর চোখে রাহিমকে দেখল সে, তবুও না দেখার ভান করে পাশ কাটিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তেই তার উদ্দেশ্যে রাহিম বলল, অনুমতি ছাড়া কারো জিনিস স্পর্শ করা কোন ধরনের ভদ্রতা কে জানে? রাহিম হাত দুটো পেছনে রেখে অন্যদিকে ঘুরে আছে, যেন সে রাইকাকে দেখতেই পায়নি, অথচ তাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছে। রাইকা পা থামালো, কেননা সে ঢের বুঝেছে কথাগুলো তাকেই বলেছে। ফোনটা কার ছিল তা সকালে বুঝতে না পারলেও আখির কাছে সে শুনেছে, ঠিকই বুঝতে পেরেছে। রাহিম কি কি জিজ্ঞেস করেছিল তা সবই আখি রাইকাকে বলেছে। তারপরে সে নিশ্চিত হয়েছে এই মুহূর্তে রাইকার চোখে মুখে কোনো রাগের চিহ্ন নেই, তবে মুখে হাসিও নেই, মুখ ভার, একদম নীরব সে। রাইকা অতি শান্ত গলায় জবাব দিল, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করাটা নিশ্চয়ই ভদ্রতার কাতারে পড়ে না। রাইকার কণ্ঠে চাপা কষ্ট, কিছুটা ঠাহর পেল রাহিম। ঘুরে দাঁড়ালো সে, তবে রাইকার মুখটা দেখতে পেল না। ওড়না দিয়ে ঘোমটা টেনে রেখেছে সে, তাছাড়া উল্টো মুখ হয়ে রয়েছে। মুখ দেখতে হলে রাহিমকে তার সামনে যেতে হবে, শুধু তাই নয়, সামনে গিয়ে নিচু হয়ে দেখতে হবে। এত চাপ নিল না রাহিম, তবে মনের মধ্যে খুঁতখুঁত রয়েই গেল। শান্ত কণ্ঠে রাহিম বলল, তার জন্য আমি সরি। একদণ্ড দেরি না করে রাইকা বলল, আমিও আপনার মার কাছে ক্ষমা চেয়েছি। কত যেন তাড়াতাড়। কথা শেষ করে দৌড়ে ঘরের দিকে গেল। ঠায় দাঁড়িয়ে তার যাওয়ার পানে চেয়ে আছে রাহিম। হঠাৎ ঝোঁকরুটে বাঘিনীর কি হলো সেটাই ভাবছে। কি হয়েছে রাইকার? কণ্ঠে এতটা দুঃখ প্রকাশ পেল কেন? সে কি কাজ ছিল? রাহিম এ বাড়িতে আসার পর থেকে একবারও দেখেনি রাইকার মন খারাপ। যদিও রাহিমের সঙ্গে ঝগড়া ঝামেলা করেছে অনেক, কিন্তু এভাবে চুপচাপ শান্তশিষ্ট হয়ে থাকা মেয়েটাকে কেন যেন মেনে নিতে সমস্যা হচ্ছে রাহিমের। ভাবনায় ব্যাঘাত ঘটালো সাদিক। গেটের বাইরে থেকে ডাকলো রাহিমকে। সে সাড়া দিল, ধীর পায়ে উঠান ডিঙিয়ে এলো। গ্রাম ঘুরে দেখার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। জুম্মার নামাজ শেষ হয়েছে ঘন্টা নাগাদ। বাড়ির সবাই প্রায় তৈরি। রাহিম পুরোপুরি তৈরি হয়ে পাবেলের ঘরের দিকে যাচ্ছে। কালো প্যান্ট, শার্ট এবং কোট পরেছে, হাতে কালো ঘড়ি। মোটামুটি সব কিছুই ম্যাচিং। অসম্ভব সুন্দর দেখতে লাগছে রাহিমকে। প্রত্যেকটা মেয়ের স্বপ্নে যে হ্যান্ডসাম রাজকুমারটা থাকে, একদম সেরকমই লাগছে রাহিমকে। উঠান ভর্তি লোকজন অপলক দৃষ্টিতে দেখছিল। ঘরে ঢোকার আগ পর্যন্ত সবাই তাক লেগে শুধু তাকেই দেখছিল। মনে হচ্ছিল এমন সুদর্শন যুবক এর আগে আর একটিও দেখেনি তারা। রাহিম ঘরে ঢুকে সবাইকে তাড়া দিল, কেননা তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে পাবেলকে দ্রুত বাইরে নিয়ে আসতে। পাবেলকে নিয়ে উঠানে আসতেই চোখ গেল রাইকার ঘরের দিকে। অবশ্য তাকে দেখা যাচ্ছে না। পারভিন বেগম এবং রাইকার মা কিছু বলছেন, কথা স্পষ্ট নয়। বিষয়টা পাবেলও খেয়াল করেছে, তাই সেও থেমে গেল। আগামাথা কিছু বুঝতে না পেরে পাবেল রাহিমকে বলল, দোস্ত দেখে আই তো, ওখানে কোনো সমস্যা হয়েছে কিনা। রাহিম চুপচাপ রাইকার ঘরের দিকে গেল। রাইকার মাথা নোয়ানো, দুহাতে ভর দিয়ে পা ঝুলিয়ে খাটে বসে আছে। দরজায় দাঁড়িয়ে পারভিন বেগম, সঙ্গে রাইকার মা।
পারভিন বেগমকে উদ্দেশ্য করে রাহিম বলল। কি হয়েছে আন্টি, কোনো সমস্যা? মাথা তুলে রাহিমের দিকে তাকালো রাইকা। চোখ দুটো লাল হয়ে রয়েছে, বুঝতে বাকি নেই যে সে কেঁদেছে। পারভিন বেগম উত্তরে বললেন, দেখো না বাবা, সবাই বিয়েতে যাচ্ছে, কিন্তু রাইকা বলছে সে যাবে না। এটা কি ঠিক তুমি বলো? বাড়ির সব বাচ্চারাই তো যাচ্ছে। কিন্তু কেন যাবে না আন্টি, কারণটা কি? সেটাই তো বলছে না, শুধু বলছে তার ভালো লাগছে না। রাইকা মেঝেতে নজর স্থির রেখে বলল, এখানে অযথা সময় নষ্ট করো না তোমরা। আমি যাবো না মানে যাবো না, প্লিজ যাও এখন তোমরা। বড্ড বেয়াদব হয়েছিস তুই। এতবার করে বড় আম্মু বলছেন, তবুও কথা শুনছিস না। আমি আর কিচ্ছুটি বলবো না, তোর যা ইচ্ছে তাই কর, আমি গেলাম। মেয়ের প্রতি চরম বিরক্ত হয়ে গেলেন তিনি। জরুরি প্রয়োজনে রফিকুল ইসলাম ডাকছেন পারভিন বেগমকে। পুনরায় রাইকাকে তৈরি হতে বলে তিনিও চলে গেলেন। নিশ্চুপ দাঁড়িয়ে আছে রাহিম। দুজন মানুষ চুপ, সময় ফুরিয়ে যাচ্ছে। রাহিম গলা খাকারি দিয়ে বলল, কি হয়েছে আপনার? মাথা তুলে চাইল না, ওরকম ভাবে থেকে বলল, আমি কি বলেছি আমার কিছু হয়েছে? সবকিছু কি শুধিয়ে বলতে হয়? আপনাকে দেখে বলতে যাচ্ছে কিছু একটা হয়েছে, তবে সেটা কি তা আমরা কেউ জানি না। কারো জানার প্রয়োজন নেই তো। ঠিক আছে, তাহলে রেডি হয়ে নিন। একটা কথা বারবার উচ্চারণ করতে ভালো লাগছে না। আমি ঘরে আসবো? এসে আমাকে বোঝাতে হবে না, আমি বুঝি। ঠিক আছে, আপনি যান এখন এখান থেকে। অনুমতি দেয়নি, তবুও ঘরে প্রবেশ করল রাহিম। ঠিক রাইকার সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসল। এবার মাথা তুলল। এক্ষুনি দুগাল বেয়ে 2 ফুটো পানি গড়িয়ে পড়ল। রাহিম নরম সুরে বলল, পাবেল আমাকে পাঠিয়েছে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা জানার জন্য। আপনি এখানে অভিমান করে বসে আছেন তাও জানে না। এখন যদিও জানতে পারে আপনি কাঁদছেন আর যাবেন ওর সাথে, তাহলে ওর কেমন লাগবে বলুন? আজ ওর স্পেশাল একটা দিন, আপনি কি চান আপনার জন্য সব কিছু মাটি হয়ে যাক? আমি বুঝতে পারছি আপনি ভীষণ দুঃখে আছেন, কিন্তু ভাইয়ের মুখের দিকে তাকিয়ে চলুন প্লিজ। রাইকা ছোট্ট করে বলল, বাইরে যান। ভদ্র ছেলের মতো সুরসুর করে ঘর থেকে বেরিয়ে এলো রাহিম। গাড়ির কাছে এসে দাঁড়ালো এবং সবাইকে জানালো রাইকা আসছে। অপেক্ষা করছে সবাই। প্রায় 30 মিনিট পর বেরিয়ে এলো রাইকা। লাল টুকটুকে জামদানি শাড়ি পরেছে, নাক বরাবর সোজা সিঁথি করে চুলগুলো খোপা করেছে। সিঁথির দুপাশে ছোট্ট কিছু চুল বের করে রেখেছে। খোপায় 2টো লাল গোলাপ গুজেছে। 2 হাতে 2 মুঠো লাল কাচের চুড়ি, ছোট ছোট চোখ দুটোর কাজল পড়েছে, ঠোঁটে লাল লিপস্টিক। সব কিছু মিলিয়ে অসাধারণ লাগছে তাকে। চোখ মুখ ফোলা ফোলা এখনো, এতে যেন সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। রাহিম চোখের পলক ফেলছে না। সেই যে তাকিয়ে আছে তার কোনো নড়াচড়া নেই। মেয়ে মানুষ একটু সাজুগুজু করলেই কি তাদের এত অপূর্ব সুন্দর লাগে? না, রাহিমের চোখের সামনে তো এমন অহরহ সুন্দরী মেয়ে ঘুরে বেড়ায়। কোথায়? তাদের উপর তো এভাবে চোখ আটকে যায় না। তারা সুন্দরী, তবে তাদের চেহারায় মায়া নেই। দুদণ্ড তাকিয়ে থাকার মতো এমন কিছুই নেই। তাদের উপর চোখ পড়লেও চট করে সরিয়ে নেওয়া যায়, তবে এই মেয়েটির 2 চোখের মায়ায় তলিয়ে যাওয়া যায়। সেখান থেকে বেরিয়ে আসা মোটেও সহজ নয়। এই মায়াবতীকে আমি কিভাবে পাখিনি বলি? বাহুতে হালকা ঝাঁকি অনুভব হতেই চোখের পলক ফেলে নড়ে চড়ে উঠল রাহিম। সামনে রাইকা নেই, কখন সামনে দিয়ে চলে গিয়েছে তাও জানে না সে। পাবেল জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? বিড়বিড় করে কি যেন বললি? এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল রাহিম, সেটা বুঝতে পেরেছে। মৃদু হেসে মাথা দুদিকে নাড়িয়ে বোঝালো, কিছু না। বিভিন্ন ফুল দিয়ে সাজানো প্রাইভেট কার, সেটা দেখিয়ে পাবেল বলল, এটাই বস তুই? ইতিমধ্যে পাবেলের খালা সাবিনা এবং তার মেয়ে আঁখি 2 সিট দখল করে নিয়েছে। সব কিছুতেই এই মহিলার বাড়াবাড়ি দেখে মেজাজ চড়ে গেল রাহিমের। গাড়ির কাছে রফিকুল ইসলাম এসে সাবিনাকে নামতে বলাতে নামলেন তিনি। এক পাশে আঁখি, অন্য পাশে রুমুকে এবং মাঝখানে পাবেলকে বসিয়ে দিল। ড্রাইভারের পাশের সিটে বাঁধন বসেছে। পাবেল অনেক জোরাজোরি করেও বন্ধুকে তার সঙ্গে নিতে পারল না। এক হাইস গাড়িতে বড়রা সবাই মিলেমিশে বসেছে, বাকি একটায় ছেলেমেয়েরা বসেছে। রাইকা বাবলিকে সঙ্গে নিয়ে বসেছে। সেখানে আর একটি মাত্র সিট খালি আছে। বাবলি রাহিমকে ডেকে বলল, মামা, তুমি আমাদের সঙ্গে বসো। রাহিম একটু এগিয়ে এসে মিষ্টি হেসে বলল, আমি এখানে বসলে তোমাদের সমস্যা হবে না তো? খালামণি,
এটা তোমার জন্য খালি রেখেছে। রাইকা চোখ পাকিয়ে কিছু একটা লুকাতে বাবলিকে বলে উঠল। তুমি একটু বেশি কথা বলো না। আমি বলেছিলাম জায়গাটা ওনার জন্য রেখেছি। উত্তরে বাবলি কিছু বলতে যাবে তখনই রাইকা আবার বলতে শুরু করলো। শোনো, সবসময় এত বেশি কথা বলবে না। অতিরিক্ত কথা বলে সেই কথার মূল্য কমে যায়। এটা মাথায় রেখো, ঠিক আছে? হ্যাঁ সূচক মাথা নাড়ল বাবলি। রাহিম দেরি না করে বসে পড়ল। দুজনের মাঝখানে বাবলি চুপটি করে বসে আছে। রাহিম বুঝেছে বাবলি মিথ্যে কিছু বলেনি, বরং রাইকা নিজেই কথাটা আড়াল করার চেষ্টা করল। মায়াবতীর দিকে তাকিয়ে মুচকি হেসে রাহিম বলল, অসংখ্য ধন্যবাদ। রাইকা সাড়া দিল না। শুনেছে সে তবুও না শোনার ভান করে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। জানালা দিয়ে প্রচুর পরিমাণে বাতাস ঢুকছে গাড়িতে। বাতাসে রাইকার সামনের চুলগুলো এদিক সেদিক উড়ছে। সেগুলো ঠিক করতেই ব্যস্ত রাইকা। এদিকে রাহিম ব্যস্ত তার চুল সামলানো দেখতে। বিয়েবাড়িতে এসে পৌঁছে গিয়েছে কিছুক্ষণ আগেই। বিয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। গেটে চাঁদা নিয়ে কিছুটা ঝামেলা হয়েছে, বড়রা সেসবই মেটাচ্ছেন। রাহিম খানিকক্ষণ বন্ধুর পাশে বসেছিল। তারপর থেকে একা একা এদিক সেদিক ঘুরঘুর করছে, হয়তো চোখ দুটো কাউকে খুঁজে বেড়াচ্ছে। গাড়ি থেকে নামার পর একবারও দেখেনি রাইকাকে। কোথায় গিয়ে খাপটি মেরে বসে আছে কে জানে। স্টেজের আশেপাশে মেয়ে মানুষের অভাব নেই, শুধু রাইকা মিসিং। বউয়ের সাজগোজ শেষ হয়নি এখনো, হয়তো সেখানেই আছে রাইকা। একটা জায়গায় স্থির হয়ে দাঁড়ালো রাহিম। এখান থেকে স্টেজ স্পষ্ট দেখা যায়। কোথা থেকে যেন সাদিক উড়ে এলো। রাহিমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? ওখানে পাবেল ভাইকে রেখে এখানে দাঁড়িয়ে আছেন যে, কোনো সমস্যা? সেরকম কিছু না, এমনি একটু হাঁটাহাঁটি করছে। সাদিক স্টেজের দিকে তাকিয়ে হেসে বলতে থাকে, আল্লাহর রহমতে এই এলাকায় মেয়ে মানুষ প্রচুর, মৌমাছির মতো বিশাল একটা দল এদের। সশব্দে হেসে উঠল দুজন। রাহিম মাথা উপর নিচ করে তর্জনী নাড়িয়ে বলল, রাইট রাইট। পেছন থেকে রাইকা এসে সাদিকের পিঠে চাপকে বলল, কি রে, এত হাসাহাসি কিসের? ছোট বউ খুঁজছে তোকে, যা। ভ্রু কুঁচকে সাদিক বলে, কোনোখানে গিয়ে শান্তি নেই, সারাক্ষণই শুধু ডাকাডাকি করে। এই বলে চলে গেল সাদিক। রাহিম অল্প সময় নিয়ে এক নজর রাইকাকে দেখে নজর সরিয়ে নিল। হালকা গলা খাকারি দিয়ে ছোট্ট সুরে বলল, এতক্ষণ দেখলাম না, কোথায় ছিলেন? রাইকা স্বাভাবিক কণ্ঠেই উত্তর দিল, এই তো এদিক সেদিক ঘুরঘুর করছিলাম। আমি বোধহয় সেম কাজে করেছে, তবে একবার নজরে আসেননি আপনি। রাইকা স্টেজের দিকে নজর স্থির রেখে হালকা হেসে বলে, অথচ আমি আপনাকে বেশ কয়েকবার দেখেছি। দুজনে স্টেজ থেকে নজর সরিয়ে নিল। চোখাচোখি হলো তাদের। রাহিম মৃদু হেসে বলে, সিরিয়াসলি? ইয়েস। তাহলে আমি আপনাকে দেখিনি কেন? হতে পারে আপনার চোখে সমস্যা, বা এতগুলো সুন্দরী নারী দেখে মাথা চক্কর দিয়েছে। প্যান্টের পকেটে দু হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো রাহিম। কিছুটা লাজুক হেসে চোখ সরিয়ে নিয়ে বলল, সেরকম কিছুই না, আসলে ওখানে অনেক মেয়ে আছে, এতগুলো মুখ থেকে একটা চেনা মুখ খুঁজে পাওয়া মুশকিল। হাসলো রাইকা। আর চোখে দেখছে রাহিম। ঠোঁট জোড়ার সঙ্গে সঙ্গে চোখ জোড়াও হাসছে। কি অদ্ভুত সুন্দর লাগছে। মেয়েদের সবসময় এড়িয়ে চলে রাহিম, তবে কেন জানা নেই। রাইকার সাথে আগ বাড়িয়ে কথা বলতে চায়। কখনো কখনো বিবেকে বাধা দিলেও থেমে যায় না সে। রাইকার সাথে পরিচয় হয়েছিল খুবই ভয়ঙ্করভাবে। শুরু থেকেই ঝগড়া ঝামেলা, মারামারি, ভুল তর্ক এসবই চলছিল তাদের। তবে একটু হলেও বুঝতে পারে মেয়েটা আসলে সেরকম নয়। তার সঙ্গে সভ্য আচরণ করলে সে মানুষকে অসম্ভব সম্মান দেয়। অল্প অল্প করে বেশ ভালো ভাব হয়েছে ওদের দুজনের। এখন আর কেউই তর্ক করে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রাহিম বলে, চলুন ওদিকে বসে। মাথা নাড়িয়ে সায় দেয় রাইকা। দুটো চেয়ার টেনে বসে দাঁড়া। রাইকা অন্যদিকে নজর রেখে বলে, আপনার মা ভীষণ ভালো মানুষ। অবশ্য মায়েরা সবসময় ভালোই হয়। মুস্কি হাসে রাহিম। হাত দুটো বুকের উপর গুজে টান টান সোজা হয়ে বসে। নিচের দিকে তাকিয়ে বলে, মা আপনারও বেশ প্রশংসা করেছে। সে আফসোস করছে সে সময় তার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে ফোনটা বন্ধ হয়েছে, আর আপনার সাথে ঠিকমতো কথা বলতে পারে না। সত্যি? ওনাকে নিয়ে আসতেন, দেখা হলে ভালো লাগতো। মায়ের স্কুল আছে,
সময় হয়নি, তাই আর কি। উনি শিক্ষিকা? প্রধান শিক্ষিকা। তবে সচরাচর যেমন হয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা মানেই ভয়ঙ্কর, মা আসলে তেমন না। স্কুলের সব বাচ্চারা মাকে ভীষণ ভালোবাসে, শ্রদ্ধা করে। মানুষের কথা শুনে অনেক কিছুই আন্দাজ করা যায়, তাদের মন মানসিকতা কেমন, তাদের আচার কেমন, সব কিছু বুঝতে পারা যায়। আপনার মায়ের সঙ্গে খুবই অল্প সময় কথা হয়েছে, তবে বুঝেছি মানুষটা ভালো। রাইট। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, অবশ্যই। আপনি তখন কেঁদেছিলেন অনেক, বিয়ে তো আসতে চাচ্ছিলেন না, কিন্তু কেন? রাইকার মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। লম্বা শ্বাস ছেড়ে মলিন মুখে বলতে লাগে, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তাদের অসুস্থ মন মানসিকতা, সারাক্ষণ উঠে পড়ে লেগে থাকে মানুষের সমালোচনা করতে। আবার তাদের থেকেও এক ধাপ এগিয়ে আছে কিছু মানুষ, তারা সরাসরি সামনে দাঁড়িয়ে কথার আঘাত করে। এমন কিছু মানুষের কথার আঘাতেই কেঁদেছিলাম। রাহিম নরম গলায় আবার প্রশ্ন করে, মূল বিষয়টা কি ছিল? আমি কালো, দেখতে সুন্দর নই, মেইন প্রবলেম আমি খাটো, আমায় কেউ পছন্দ করবে না, এই যুগে এমন উচ্চতা চলে না, আমার বিয়ে দিতে কষ্ট হবে আমার বাবা মায়ের, এগুলো তাদের মন্তব্য। আসলে আমাকে নিয়ে তাদের প্রচুর চিন্তা, আমি তাদের ঘাড়ে বসে আছি তো তাই। রাহিম তাচ্ছিল্যের সুরে বলে, কাজ না থাকলে মানুষ কত কিছুই বলে। আল্লাহর বান্দা, তাই আল্লাহ চিন্তা করবেন এবং করে ডেকেছেন। কি অদ্ভুত মানুষ এভাবে কথা বলে। এসব মানুষের কথায় না কেঁদে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন, যাতে পরবর্তী সময়ে আর কাউকে এভাবে না বলে। তবু তাদের শিক্ষা হবে না, ভেবেছিলাম বিয়েতে আসবো না, ঘরে চুপচাপ বসে থাকবো, কিন্তু আপনি তো। যাই হোক, কখনো নিজেকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেবেন না। লোকে যা বলার বলুক, তাতে কি আসে যায়? তাদের যোগ্যতা এতটুকুই মানুষের সমালোচনা করা, ওদের কথা কানে নেওয়ার প্রয়োজন নেই। একটা কথা মনে রাখবেন, তারা আপনাকে ভেঙে দেবে, তবে জড়িয়ে নয়। কাজে কর্মে তাদের কথাকে গুরুত্ব দেওয়া যাবে না। সামান্য হাসল রাইকা। দূর থেকে রুমু ডাকছে, তাই সে রাহিমকে বলে উঠে গেল। প্যান্টের পকেট থেকে ফোন বের করে ঘাটাঘাটি করতে লাগলো। মিনিট 5 যেতেই অনুভব করলো কেউ তার পাশে এসে বসেছে। ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো পাশের খালি চেয়ারটার দিকে। হুট করে মাহিকে এভাবে দেখে কিছুটা চমকে গেল রাহিম। যদিও এটা অস্বাভাবিক কিছু না, সে এখানে থাকতেই পারে, কেননা এটা তাদেরই বাড়ি বলা যায়। রাহিমের ধারণা ছিল মাহি আর কখনো তার সামনে আসবে না। পাবেল এমনটাই আশ্বাস দিয়েছিল তাকে। হয়েছিল ঠিক তাই। রাহিম এ বাড়িতে আসার পর থেকে একবারও রাহিমের ধারে কাছে আসেনি, দূরত্ব রেখে চলেছে। তবে এখন কেন এলো? রাহিম কথা বলতে চায় না তার সঙ্গে। তাকে দেখলেই বিরক্তি প্রকাশ পায় রাহিমের চেহারায়। স্থান ত্যাগ করতে হবে ভেবে চট করে উঠে দাঁড়ায় রাহিম। বিষয়টা বুঝতে পেরে মাহি বলে, মেয়ে মানুষ এত ভয় কিসের আপনার? পালিয়ে কেন যাচ্ছেন? রোজি আপু আমার বাবা মাকে নালিশ করেছে আমি আপনাকে বিরক্ত করি, কাজটা কি ঠিক হয়েছে? ভুল কিছু বলেনি তো। আপনি আমাকে যথেষ্ট বিরক্ত করেছেন। আপনাকে বলা হয়েছিল আমাকে বিরক্ত না করতে, তবে আপনি সেটা শোনেননি। যদি শুনতেন তাহলে আপনার মা বাবা অবধি যেত না। কাউকে ভালোবাসা কি অপরাধ? আমি আপনাকে ভালোবাসি, সেটা কেন বুঝতে চাচ্ছেন না? মাথা বিগড়ে গেল রাহিমের। জল শক্ত হয়ে গেল, তাতে দাঁত চেপে বলল, এই মেয়ে, মাথায় কি সমস্যা আছে তোমার? স্পষ্ট কথা বুঝতে পারো না? একটা থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ফেলে দেবো। অসভ্য বেয়াদব মেয়ে একটা। ভদ্রভাষায় কথা বলছিলাম, তাই গায়ে লাগেনি। বয়স হবে না 20 আর ভালোবাসা শিখে আছে। লজ্জা করো না একজন অপরিচিত ছেলেকে এভাবে বলতে? মা বাবা পর্যন্ত কথাটা পৌঁছে গেছে, তবুও এর হুঁশ নেই। নেক্সট টাইম যদি আমার আশেপাশে তোমাকে দেখে, তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। মাথা নিচু করে আছে মাহি। কথাগুলোতে হয়তো ভীষণ দুঃখ পেয়েছে, তাতে রাহিমের কিছু যায় আসে না। 2 দিন ধরে খুবই বিরক্ত করছে সে। পাবেলের শ্বশুর বাড়ির লোক হয় না হয়, যদি অন্য কেউ হতো এতক্ষণে ওর গাল লাল করে ফেলতো। দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে রাহিম। স্টেজে বসে বিষয়টা লক্ষ্য করেছে রাইকা। বউ সেজেগুজে চলে এসেছে। পাবেল এবং রুজিকে পাশাপাশি বসানো হলো। বড়দের দ্বারাই বিয়ের সমস্ত কাজ সম্পূর্ণ হলো। এবার স্টেজে চলছে ফটোশ্যুট। রাইকা ভাইয়া আর নতুন ভাবির সাথে ফটো তুলছিল।
পাবেল ডেকে নিল রাহিমকেও। ফটোগ্রাফার তার কাজ চলমান রেখেছে। অতিরিক্ত ফটো তোলাটা রাহিমের পছন্দ নয়, তাই সে একটা গ্রুপ ফটো তুলেই স্টেজ থেকে নেমে যায়। বাকিদের ফটো তোলার সুযোগ করে দিল। মাহিও এসে ফটো তোলে। তাকে এখন বেশ হাস্যোজ্জ্বল লাগছে। কিছুক্ষণ আগেই এমন করলো, দেখে মনে হলো সে 1 মাস ঘর থেকে বের হবে না, এতটাই অপমানিত হয়েছে সে। রাহিম চোখ সরিয়ে নিল। তার দিকে তাকাতে ভালো লাগছে না মোটেও। ধীর পায়ে রাইকা নেমে এলো স্টেজ থেকে। রাহিমের পাশে দাঁড়িয়ে বলল,